নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ঠাম্মির কাছে ঠাম্মিকে দুজন চোর মিলে হামলা করেছে। ঠাম্মির গায়ে সমস্ত গয়না খুলে নিচ্ছে, শুধুমাত্র শাখা পলাটা বাকি। বলছে না না, এটা আমার অহংকার, এটা আমার স্বামীর চিহ্ন, এটা নিও না। বলছে সব দে, তোর প্রাণটাই যদি না থাকে তাহলে এই গয়না নিয়ে স্বামীর চিহ্ন নিয়ে করবি কি। তখন এগুলো যখন কেড়ে নিচ্ছে, পেছন থেকে কিন্তু হঠাৎ করে বিচ্ছু চলে আসে। বিচ্ছু এসে সমস্ত গুন্ডাগুলোকে তখন মারতে থাকে। ঠাম্মি তখন মনে মনে ভাবছে যে বিচ্ছু আমার জন্য নিজের প্রাণের ঝুঁকি না নিয়ে আমাকে বাঁচাতে এসছে। এমনকি চোরগুলোর হাত থেকে ঠাম্মির গয়নাটা কাড়িয়ে নিয়ে চোরগুলো তো মার খেতে খেতে পালিয়ে যায়, সেই গয়নাটা নিয়ে ঠাম্মির কাছে দিচ্ছে। ঠাম্মির কিন্তু বিচ্ছুকে নিয়ে সমস্ত ভুল ধারণা ভেঙে যায়। ঠাম্মি বুঝতে পারে যে বিচ্ছুকে ঠাম্মি ঠিক চেনেনি। আজকে ঠাম্মি বিচ্ছুকে ঠিক চিনছে। বিচ্ছু সত্যি খুব ভালো ছেলে। এরপরে বিচ্ছু মানে তার বউকে দেওয়া ঠাম্মির যে গয়না সেগুলো ফেরত দিতে এসছে ঠাম্মিকে, যে ঠাম্মি এগুলো আপনি নিন, সবটা দেখে নেবেন ভালো করে। আমি চাই যে আমি যেরকম আমার বউ সেরকমভাবেই থাকুক, ও সবাইকে মানিয়ে গুছিয়ে নিক আর আমাদেরই একজন হয়ে থাকুক। তেজ তখন বলছে, মানে তেজ সুধাও তখন চলে আসে, বলছে দেখলে তো তুমি বিচ্ছুকে ভুল ভেবেছিলে, এবার মনে হচ্ছে তো যে বিচ্ছু আমাদের ডলির জন্য যোগ্য। তখন ঠাম্মি বলছে হ্যাঁ, আমার ভুল ভেঙে গেছে। এরপরে বিচ্ছুদেরকে দ্বিধাগমনের জন্য আমন্ত্রণ জানায়, বলে তোমরা চলে এসো অবশ্যই। এদিকে দেখা যাচ্ছে অদিতি একটা শাড়ি চুপ করে সরিয়ে নিচ্ছে, বলে শাড়িটা কি সুন্দর, বলে এত তত্ত্বের মধ্যে একটা সরিয়ে নিলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তখন কিন্তু সেখানে সুধা চলে আসে, বলে খবরদার এই কাজটা কিন্তু করতে যাবে না। বলে না, আসলে প্রণামী আসছে তো আমি ভাবছি বোধহয়। বলে একদম এগুলো নাটক করতে যাবে না, তোমার স্বভাব আমি খুব ভালো করেই জানি, আর এটাও খুব ভালো করে জানি যে ডলির গায়ে র্যাশটা কেন বেরিয়েছে। তখন তো আমতা আমতা করছে অদিতি, বলে কি বলছিস তুই। বলে হ্যাঁ, আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি আমার সামনে অভিনয় করছো, আর তুমিও খুব ভালো করে জানো যে ডলির গায়ে র্যাশটা কেন বেরিয়েছে। এরপর তো সেই কড়াইয়ের কথাটা বলে ফেলে অদিতি, যে আমি ওখানে কড়াইটা ভুল করে রেখে এসেছিলাম। তখন বলছে এই তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। সুধা বলছে আমি তো একবারও তোমাকে কড়াইয়ের কথা বলিনি, তাহলে তুমি কেন বললে। তখন অদিতি বলছে না, আসলে আমি ভাবছিলাম হয়তো কড়াইটা দেখে তুই কিছু ভেবেছিস। সুধা বলছে না, গম গরম করলে অনেকক্ষণ গরম থাকে তাই না বৌদি, এইভাবে বলছে। সুধা কিন্তু ধরে ফেলেছে অদিতির এই কারসাজি। এমনটাও বলে দেয় যে এরপর থেকে যদি ডলির গায়ে কোনো কিছু বেরিয়েছে, ওর যদি কোনো অসম্মান হয়েছে বা ওর গায়ে যদি এতটুকুটাও ফোসকা পড়েছে, আমি কিন্তু ভুলে যাব যে আমি এই বাড়ির মেয়ে, আর এই বাড়িতে কিন্তু পুলিশ আসবে, বধূ নির্যাতনের জন্য তোমাদেরকে কিন্তু তুলে নিয়ে যাবে, এটা আমি পরিষ্কার করে জানিয়ে দিলাম তোমাদেরকে। সুধা বলছে। অদিতি তো সুধার কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু শুধরাবার মানুষ তো এরা নয়। এদিকে তো ডলিকে সুন্দর করে সাজিয়ে তার ঘরে বসানো হয়েছে। দোয়েল তাকে খুব ভালো ভালো কথা বলছে, বলছে যে স্বামীর ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। আমাদের বিচ্ছু কিন্তু অনেক ভালো ছেলে, দেখবে তোমার কোনো অসুবিধে হবে না। আমি জানি যে এই বাড়িতে একটু তোমার অসুবিধে হচ্ছে। ডলি বলছে না, আমার কোনো অসুবিধে হচ্ছে না। দোয়েল বলছে বুঝতে পারছি তুমি বিচ্ছুর সাথে থাকতে চাও, দেখবে বিচ্ছু খুব ভালো ছেলে, তোমাকে খুব ভালো রাখবে। এরপর তো সেখানে কেয়াও আসে। তারপরে দোয়েল আর কেয়া দরজা লাগিয়ে সেখান থেকে চলে যায়, কারণ বিচ্ছু চলে আসে ঘরে। এরপরে বিচ্ছু ঘরে আসতে ডলি তো লজ্জা পাচ্ছে। বিচ্ছু বলছে তোমার বোধহয় খুব গরম লাগছে তাই না, দাঁড়াও এই নাও জল খাও। যেই ডলিকে জল দিচ্ছে অমনি কিন্তু ডলি মনে মনে বিচ্ছুকে নিয়ে কল্পনা করছে যে বিচ্ছু বুঝি জলটা তাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। এরপর বিচ্ছু তো আবার ডাকছে, কি হলো নাও। দেখছে যে সেটা স্বপ্ন দেখছিল ডলি। ডলি বলছে কি যে ভাবি না আমি। তখন জলটা নিয়ে ডলি জল খায়। এরপরে বিচ্ছু কি করছে, বলছে তোমার খুব গরম লাগছে না, দাঁড়াও, এই বলে কিন্তু ডলিকে হাওয়া করছে। ঠিক সেই সময় কিন্তু মানে বিচ্ছুর মা হুট করে চলে আসে তাদের ঘরে, কোনো রকম নক না করে, জানে যে তাদের আজকে ফুলসজ্জে, তার সত্ত্বেও বলছে আমি চাদরটা নিতে এসেছিলাম। বিচ্ছু বলছে এত গরমে তুমি চাদর নিতে এসেছো। বলছে আসলে দালানে শোবো তো, ওখানে খুব মশা তাই। ডলি বলছে ও মা, আপনি দালানে শুতে যাবেন কেন। বলে কি করব বলো, আমাদের তো গুনে গুনে 3টেই ঘর, তোমাদের মতো তো 7 মহলা ঘর নেই, তাই একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আর কি সবাইকে। তখন বিচ্ছু বলছে তুমি এই সমস্ত কথা কেন বলতে যাচ্ছ, শুধু শুধু তুমি তো ঘরেও শুতে পারো। তখন ডলি বলছে যে এটা কি করছো মা তুমি, তুমি তো তাহলে। তখন ফট করে কথাটা বলছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিচে শুয়ে যাই তোমাদের ঘরে, তোমরা খাটে শো, আমি নিচে শুয়ে যাচ্ছি। এই বলে অসভ্যের মতো নিচে বিছানা করতে থাকে। বিচ্ছু মনে মনে বলছে যে আমার তো ডলিকে কথাগুলো বলাই হলো না, আচ্ছা ঠিক আছে কদিন পরেই না হয় বলবো, এমনটা বলছে। ডলিরও কিন্তু মনটা খারাপ হয়ে যায়। এদিকে সুধা ঘরে গিয়ে যখন গয়নাগাটি খুলছে, তখন দেখছে তার ড্রেসিং টেবিল এলোমেলো হয়ে আছে। তখন তো সুধা চিন্তা করছে আমি তো এইভাবে রেখে যাইনি, তাহলে এলোমেলো হলো কি করে, তাহলে কি ঘরে কেউ এসছিল। সুধা তো ভয় পেয়ে গেছে। এদিকে ঘরে এসে তার ডলির বিষয়ে কথা বলছে।
ওরা তো দ্বিধাগমনে আসবে, চলো আমরা বরঞ্চ কাছে পিঠে কোথাও ঘুরে আসি, সবার মন ভালো হয়ে যাবে, আর ডলি আসলে বরঞ্চ তুমি একটু সুন্দর সুন্দর রান্না করে ওকে খাইও, এমনটা বলছে। কিন্তু দেখছে সুধার এতে কোনো মন নেই। সুধার কাছে যেতেই সুধা বলছে যে এখানে কেউ ঢুকেছিল, এই দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে। তারপর হুট করে মনে পড়ে যে এখানে তো সে চাবি রেখেছিল বক্সের মধ্যে, বক্সটা খুলে দেখে চাবি নেই। কিছুক্ষণ পর চাবিটা তেজ দিচ্ছে, বলে তোমার কাছে? বলে আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নেওয়ার জন্যই নিয়েছিলাম। তখন বলছে যে কিন্তু তুমি তো এরকম এলোমেলো করে রাখো না। তখন তেজ বলছে হয়তো তুমিই রেখেছিলে, এই বলে বাথরুমে চলে যায়। তখন সুধা মনে মনে ভাবছে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমি তো এমনটা রাখিনি, এই বলে সুধা কিন্তু খুব চিন্তা করছে। এদিকে দেখা যাচ্ছে বিচ্ছু ঘুমিয়ে পড়েছে। ডলি কিছুতেই ঘুমোতে পারছে না, কারণ বিচ্ছুর মা ইচ্ছে করে করে জোরে জোরে নাক ডাকছে। এরপরে তো ডলি উঠে বসেছে। এরপরে এরপরে মনে মনে বলছে বিচ্ছুর মা যে তোমাকে তো এত শান্তিতে আমি ঘুমোতে দেব না, আর আমার ছেলেকে বশ করতেও দেব না আমি। এদিকে তখন ইচ্ছে করে বাবাগো মাগো করছে, যেন পায়ে খুব ব্যথা উঠেছে, বাতের ব্যথা। ডলি তো দৌড়ে গেছে, কি হয়েছে মা, কি হয়েছে? বলে ইস, বাতের ব্যথাটা খুব বেড়েছে আমার, আর পারছি না বাবাগো মাগো, দোয়েলটা ঘুমিয়ে পড়েছে, নাহলে ওকে বলতাম একটু চেপে দিতে, আর পারছি না। তখন ডলি বলছে দোয়েল দিয়ে ঘুমিয়ে পড়েছে তো কি হয়েছে, আমাকে বলো না মা, আমি করে চেপে দিচ্ছি। বলে না না, প্রথম দিন তোমাকে দিয়ে পা টেপাবো। তখন ডলি বলছে তাতে কি হয়েছে মা, আমি তো তোমার মেয়েরই মতো, আমি টিপে দিচ্ছি। বলে ঠিক আছে বলছো, নাও তাহলে টিপে দাও, আমার লক্ষ্মীমন্ত বউ হয়েছে, এইভাবে বলছে। এরপরে সুধা কিন্তু লক্ষ্য করে যে তার ঘরের মধ্যে পায়ের ছাপ, তাও আবার কাদামাখা পায়ের ছাপ, আর পায়ের ছাপটা দেখতে একদম মেয়ে মানুষের পায়ের ছাপের মতো। এরপরে তেজ আসতেই তেজকেও দেখাচ্ছে, দেখো এখানে পায়ের ছাপ। এরপরে কারো একটা ছায়া দেখতে পায় সুধা, কে কে বলে চিৎকার করছে। তেজ বলছে এত রাত্রে কে হবে? বলে না, আমি স্পষ্ট দেখলাম। তখন তেজকেও পায়ের ছাপ দেখাতে তেজ বলছে তাতে কি হয়েছে, কেউ যদি এসেও থাকে, আমরা তো সবাই সবার ঘরে যাতায়াত করি। বলে সে তুমি ঠিকই বলছো, কিন্তু তবু আমার মনটা কিন্তু সায় দিচ্ছে না। তখন তেজ বলছে আমি বুঝতে পারছি তুমি সার্থকের কথা ভাবছো, কিন্তু চিন্তা করো না, সার্থককে স্পেশাল সেলে কিন্তু পাঠানো হয়েছে, তার উপরে মানে কড়া নজর রাখা হয়েছে, একদম আই সিকিউরিটি, তার দিক থেকে নজর ফিরবে না, আর সে আর কোনো কাজ সেরকম করতে পারবে না। তখন বলছে ঠিক আছে, আমাকে একবার আশুতোষ ইন্সপেক্টর আশুতোষের সাথে কথা বলতেই হবে। তেজ বলছে সেটা কিন্তু তুমি এখন পারবে না, যখন তখন ওনাকে ফোন করবে, ডেকে নেবে, কারণ উনি কিন্তু এখন এসপি হয়ে গেছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুতরাং একটু মাথায় রেখে। এদিকে সার্থকের মা কিন্তু আড়াল থেকে সবটা শুনছে। সার্থকের সাথে নাকি সেখানে কেউ দেখা করতেও যেতে পারবে না, তাই তার মা মনে মনে বলছে আমার ছেলেটার সাথে আমি একবার দেখাও করতে যেতে পারবো না, চোখের দেখাও দেখতে পারবো না। এদিকে দেখা যাচ্ছে যে পায়ের মালিশ করতে করতে সকাল হয়ে গেছে, আর এদিকে উনি নাক ডেকে ঘুমোচ্ছেন, মানে মা আর কি, বিচ্ছুর মা নাক ডেকে ঘুমোচ্ছেন, আর ডলি কিন্তু পায়ের মালিশ করে যাচ্ছে। এদিকে ডলির খুব ঘুম পেয়েছে, খুব কষ্ট হচ্ছে, তাও মালিশ করেই যাচ্ছে। তারপর দেখছে সকাল তো হয়েই গেল। এদিকে দ্বিধাগমনের জন্য কিন্তু সুধা সমস্ত আয়োজন করে রেখেছে, বাকি আয়োজনগুলো সেরে ফেলছে। বলছে এই যে দুপুরের খাবারে ডলির পছন্দের লাল শাক, টক ডাল, আলু ভাজা, মাংস, মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, আর চিংড়ি মাছের মালাইকারি, আর মিষ্টির মধ্যে রসগোল্লা, পায়েস, আর আমাদের স্পেশাল পেট মিহিদানা। আর ওরা যখন আসবে আমি ওদের আমপোড়া শরবত দেবো। বলছে আরও রয়েছে আমাদের স্পেশাল বাড়িতে বানানো ঘি, বলছে একদম খাঁটি। এটা শুনে তো তেজের মা খুব খুশি হয়ে যায়। বলছে বাবা তুমি একা হাতে সব কিছু করছো সুধা, আমাকে একটু ঢুকতেও দিচ্ছ না, এত কিছু একা হাতে করলে তোমার তো শরীর খারাপ হবে। বলে কিচ্ছু হবে না, এইটুকু আমি করতে পারবো মা, বাড়ির ছোট মেয়ে বিয়ের পর আজকে প্রথম বাড়িতে আসছে, এইটুকু আমি করবো না? তখন কিন্তু পাশে ঝুম্পা আসে। বলছে হ্যাঁ, এই বাড়ির ছোট মেয়ের সাথে সাথে তোমার ছোট ভাইও তো আসছে, আর তাছাড়া তোমাদের বাড়ির অবস্থা যা দেখলাম তাতে দেখে তো মনে হচ্ছে যে এত ভালো ভালো ফুড তারা কোনোদিনও সিও করেনি, কোনোদিনও খায়ও নি। আমার মনে হয় শুধু ডলির জন্য তুমি এত কিছু কুক করছো না, তোমার ভাইয়ের জন্য করছো। সেখানে তেজ আসে, খুব রেগে যায়। এদিকে তেজের মাও রেগে গেছে, ঝুম্পা তুমি। তখন তেজ বলছে এইভাবে খোঁচা দিয়ে কথা বলার সাহস তোমার হয় কি করে? তুমি কি ভুলে গেছো যে সুধা তোমার বড় যা? ঝুম্পা কিন্তু ভয়ে গুটিয়ে আছে। এদিকে লোভী জেঠিমা মানে বিচ্ছুর মা বলছে আমি সব গয়নাগুলো ওজন করিয়েছি, কয়েক লক্ষ টাকার গয়না, কয়েক লক্ষ টাকার। এটা শুনে তো অদিতি আর মানে জেঠিমা এমন করছে যেন কি আর বলা যাবে। সে ভেবে রেখেছি ওই গয়নাগুলো দিয়ে এই যখন তখন সেখানে ডলি চলে আসে, আর হুট করে অদিতির হাত থেকে থালা পড়ে যায়। এদিকে এরা দুটি মিলে এমন মানে এমন বদমাশি করছে। ডলি যখন আসে যে আমি কিছু হাতে হাতে হেল্প করে দেবো মা, বলছে যে না তুমি আর কি হেল্প করবে মা, ওই ভাতে ভাত সেদ্ধ করবো আর কি, আসলে বউ ভাতে তো অনেক টাকা বেরিয়ে গেছে, তাই কটা দিন একটু সেদ্ধ পোড়াই খেতে হবে। তখন ডলি বলছে অনেক টাকা খরচা হয়ে গেছে না? বলে ওই একটু, তবে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে কিন্তু এসব খেতে হবে না, তুমি তো আজকে দ্বিধাগমনে যাবে, যাও দুদিন খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করে এসো, আমরা বরং এই সেদ্ধ পোড়া খেয়ে থেকে যাব। ডলি মনে মনে বলছে এখানে বাড়িতে সবাই এরকম খেয়ে থাকবে, আর আমি ওখানে গিয়ে ভালো মন্দ খাবো, সেটা কি করে হতে পারে?
এরপরে অদিতি আবার নাটক করছে, কাঁদতে কাঁদতে বলছে যে তার বর তো কাজে গেছে, এখনো টাকা নিয়ে আসতে পারেনি, তো তার মেয়েকে তো স্কুল থেকে ছাড়িয়ে নিতে হবে। এদিকে সুধার মায়ের এত অসুখ যে সব টাকা জলের মতো সেখানে বেরিয়ে যাচ্ছে। তখন তো এটা শুনে ডলি বলছে, কাকির কি হয়েছে? তখন বলছে, তুমি তো এই বাড়ির বউ, আমরা তো সুধাকে জানাইনি, কিন্তু তোমাকে তো জানাতেই পারি। তখন সুধার মায়ের অসুখের কথা ডলিকে জানাচ্ছে, মানে এখন দ্বিধাগমনে যাওয়াটাও আটকাবে। বলছে যে ওই দোকান, আমাদের যে দোকানের ভরসায় বাড়ি চলে, সেটাকেও বন্ধক রাখতে হয়েছে, সেখান থেকে যা টাকা পেয়েছি ও দিয়ে কাকির খরচা চলছে, কিন্তু এখন তো সেটাও শেষ। ডলি তখন বলছে, তুমি টাকার চিন্তা করো না, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করব। এটা শুনে তো চোখ বড় বড় করে দেখছে একদম জেঠিমা ডলির দিকে। জেঠিমা বলছে, আমি তো জানি মা লক্ষ্মীর পা আমাদের বাড়িতে পড়েছে, আর কিসের চিন্তা আমাদের? বৌমা, আমাদের দুঃখ দুর্দশা সব ঘুচলো, এইভাবে বলছে। এরপর ডলিকে বলছে, যাও মা, তোমার তো দ্বিধাগমনে যাওয়ার দিন, তুমি তৈরি হয়ে নাও, যাও। তখন ডলি চলে যায়। ঝুম্পা বলছে, আমি এরকম ভাবে বলতে চাইনি আসলে। তখন তেজ বলছে, তুমি কি বলতে চেয়েছো সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, এরপরে যাতে তোমার মুখে এরকম চিফ কথা আমি না শুনি। সুধা বলছে, থাক না, আজকে একটা শুভ দিন, আজকে বরঞ্চ এরকম রাগারাগি করো না, এরপরেই তো ডলি বিচ্ছু চলে আসবে, ওদের তো হাসি মুখে আপ্যায়ন করতে হবে, একটু পরে ওরা চলে আসবে। তখন দেখা যাচ্ছে বলতে না বলতেই কিন্তু ডলি আর বিচ্ছু চলে আসে বাড়িতে, বলে আমরা চলে এসেছি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।